স্যার পিপিটিটা কিন্তু দারুণ বানিয়েছেন। তো দেখো আজকে আমরা অ্যাটমিক স্ট্রাকচার শুরু করব। তোমরা কোনো সমস্যা হলে মাঝে মধ্যে আমাকে একটু জানাবে, নাহলে বুঝতে পারবো না, আমি হয়তো ক্লাস করেই যাব। তো দেখো কিছু অ্যাটমিক দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না? না স্যার। দেখো কোথাও নেটওয়ার্ক ইস্যু হচ্ছে হয়তো, বাকি সবাই দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার, হ্যাঁ দেখতে স্যার, পাচ্ছি। পরিষ্কার। ওকে, ঠিক আছে, তুমি একটু চেক করে নাও তোমার। দেখতে পাচ্ছি। তো দেখো অ্যাটমিক স্ট্রাকচার আমরা শুরু করছি। অ্যাটমিক স্ট্রাকচার আমরা বেসিক্যালি কি পড়বো দেখো, পরমাণুর গঠন চ্যাপ্টারে প্রথমে আমরা বেসিক কিছু জিনিস পড়বো অ্যাটমস থেকে। অ্যাটম কি অ্যাকচুয়ালি, এবং অ্যাটমের স্ট্রাকচার দেখার আগে অ্যাটম থেকে কি ধরনের কোশ্চেন আসে সেই কোশ্চেনগুলো একটু আলোচনা করব, যেগুলো অ্যাকচুয়ালি ইনফরমেশন রয়েছে, মুখস্থ করতে হয়। পরমাণুর ব্যাস কত, পরমাণুর কেন্দ্রে কি কি কণা থাকে, তারপর নিউক্লিয়াস কিসের ইউনিটে মাপা হয়, অ্যাটম কি ইউনিটে মাপা হয়, সাব অ্যাটমিক পার্টিকেল, এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো অ্যাটম থেকে। পরীক্ষায় যে কোশ্চেন গুলো আসে সেই কোশ্চেন গুলো একটু আলোচনা করে নেব প্রথমে। তারপর কি করব, অ্যাটমিক স্ট্রাকচার, একটা অ্যাটমের আমরা স্ট্রাকচার এক্স্যাক্টলি কিরকম হয় সে অ্যাটমিক স্ট্রাকচার পড়ব। তারপরে অ্যাটমিক স্ট্রাকচার থেকে, পরমাণু গঠন থেকে আমরা ফান্ডামেন্টাল পার্টিকেল অর্থাৎ নিউট্রন, প্রোটন এবং ইলেকট্রন, এই তিনটে যে ফান্ডামেন্টাল পার্টিকেল রয়েছে তাদের সম্বন্ধে পড়ব। এবং ইলেকট্রন, প্রোটন, নিউট্রন থেকে পরীক্ষায় যে ধরনের কোশ্চেনগুলো আসে সেগুলো একটু ডিসকাস করে নেব। অ্যান্টি পার্টিকেলস, প্রত্যেকটা ফান্ডামেন্টাল পার্টিকেলের অপোজিট নেচারের কিছু রয়েছে, পার্টিকেল রয়েছে, সেগুলোকে আমরা অ্যান্টি পার্টিকেল বলি। অ্যান্টি পার্টিকেল গুলো আমরা ডিসকাস অ্যাটমিক করব। স্ট্রাকচার এটা আপ ডাউন করছে স্যার। আপনার ফটোটা আর আপনি কি স্ক্রিন শেয়ার করেছেন? ফাইল শেয়ার করেছি। ফাইল শেয়ার করেছেন। আপনার লেফট সাইডে আপনার ফটো দেখাচ্ছে আর ডান দিকে একটা ইন্ডেক্সের মতো দেখাচ্ছে স্যার। আর তো কিছু দেখতে হ্যাঁ, পাচ্ছি না। না আর কিছু নেই তো। ওকে ওকে। স্যার তো এটাতেই ক্লাস করাচ্ছে, দেখুন টিক মারছে ওটাতে, দেখবে তো। তারপর দেখো অ্যাটমিক নাম্বার অর্থাৎ পরমাণু ক্রমাঙ্ক, অ্যাটমিক মাস, নিউটন নাম্বার, অর্থাৎ কোনো একটা সংকেত থেকে আমরা কিভাবে পরমাণু ক্রমাঙ্ক বের করব, কিভাবে তার ইলেকট্রন সংখ্যা বের করব, তার নিউট্রন সংখ্যা কি করে বের করব, এই জায়গাটা আমাদের পড়তে হবে। খুবই ইম্পর্টেন্ট এই জায়গাটা, কারণ এটা থেকে রেলওয়েতে প্রচুর কোশ্চেন আসে। যতগুলো টপিক আমি এখানে বোঝাচ্ছি তোমাদের বা বোঝাবো বা পড়াবো, প্রত্যেকটাই কিন্তু তোমাদের পরীক্ষায় এসছে। দেখবে তোমরা প্র্যাকটিস সেট গুলো ঘেটে দেখবে, বিভিন্ন সেখানে দেখতে পাবে যে 18-16 পরীক্ষাগুলোতে রেলওয়েতে সব জায়গায় কিন্তু এই সমস্ত টপিকগুলোর উপর কোশ্চেন এসছে। কোয়ান্টাম নাম্বারস রয়েছে, সেই কোয়ান্টাম নাম্বারস নিয়ে আমরা ডিসকাস করব। অ্যাটমিক মডেল রয়েছে, অ্যাটমিক মডেলতে খুব বেশি একটা কোশ্চেন আসে না। বোরের পরমাণু মডেল রয়েছে, আরো বিভিন্ন রয়েছে, রাদারফোর্ডের পরমাণু মডেল রয়েছে। তার মধ্যে রাদারফোর্ডের পরমাণু মডেলটা একটু ইম্পর্টেন্ট, বাকি যেগুলো পরমাণু মডেল আছে খুব একটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে আইসোটোপ, আইসোটোন, আইসোবার, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। অ্যাকচুয়ালি আইসোটোপ কাকে বলে, কি থাকলে আইসোটোন হবে, আইসোবার বা আমরা কখন বলবো, আইসো ইলেকট্রনিক কোন জিনিসটাকে বলে। তাহলে এই জিনিসগুলো আমরা আজকে ক্লাসে কিন্তু পড়বো। যতগুলো সম্ভব টপিক আমরা পড়বো, তারপর নেক্সট ক্লাসে পড়ে আমরা প্র্যাকটিস করে টপিকটাকে শেষ করে দেব। অ্যাটমিক স্ট্রাকচার এখানে কমপ্লিট করব। তো দেখো ফার্স্টে আমরা কি করব, অ্যাটমের স্ট্রাকচারে যাওয়ার আগে আমরা একটু অ্যাটম থেকে কি ধরনের কোশ্চেন আসে সেই কোশ্চেনগুলো একটু ডিসকাস করি। প্রথমেই দেখো, atom is the smallest part of the universe that cannot be divided further.
দুটো কথা লেখা আছে, একটা হচ্ছে স্মলেস্ট, একটা হচ্ছে ক্যান নট বি ডিভাইডেড ফার্দার। অর্থাৎ অ্যাটম বা পরমাণু হচ্ছে এই ইউনিভার্সের সব থেকে ছোট পার্ট, ছোট অংশ। কোনো একটা অবজেক্ট ধরো রয়েছে, এই অবজেক্টটা যদি তুমি ভাঙতে থাকো তাহলে প্রথমে দুটো টুকরো পাবে, তাকে আবার ভাঙো তাহলে আরো টুকরো পাবে, এরকম করে টুকরো টুকরো করতে করতে থিওরিটিক্যালি বলা হচ্ছে যে এমন একটা পজিশনে আসবে যে এমন একটা জিনিস তুমি পাবে, এত ছোট্ট একটা টুকরো পাবে যেটাকে তুমি কখনো আর ফার্দার ডিভাইড করতে পারবে না। সেটাই হচ্ছে অ্যাটম। তাহলে অ্যাটম ইজ দ্য স্মলেস্ট পার্ট অফ দ্য ইউনিভার্স, এর থেকে ছোট আর কোনো পার্ট নেই। তাহলে ফার্স্ট হচ্ছে কি স্মলেস্ট পার্ট অফ ইউনিভার্স। তারপরে বলা হচ্ছে এটাকে আর ফার্দার কি ডিভাইড করা যাবে না। এটা হচ্ছে অ্যাটমের অর্থাৎ পরমাণুর পরিচয়। একটা অ্যাটমকে যদি দেখো তাহলে অ্যাটমের তুমি দুটো পার্ট পাবে, একটা হচ্ছে কেন্দ্রীয় পার্ট যেটাকে আমরা নিউক্লিয়াস বলি, একটা কেন্দ্রীয় পার্ট পাবে যেটাকে আমরা বলি নিউক্লিয়াস। একটা কেন্দ্রীয় পার্ট যেটাকে আমরা নিউক্লিয়াস বলি, এই যে এই পোর্শনটা তোমরা দেখছো এটা হচ্ছে নিউক্লিয়াস। এবং এই নিউক্লিয়াসের চারিদিকে যে কক্ষপথগুলো দেখছো, যে কক্ষপথগুলোতে ইলেকট্রন ঘোরাফেরা করছে, এই কক্ষপথগুলোকে বলা হয় ইলেকট্রন মহল। এগুলোকে কি বলা হয়? ইলেকট্রন মহল। তাহলে একটা কেন্দ্রীয় পার্ট পাচ্ছি যেটাকে আমরা নিউক্লিয়াস বলছি, একটা হচ্ছে ইলেকট্রন মহল যেগুলোকে আমরা অরবিটাল বলি, অরবিট বলি। তাহলে একটা হচ্ছে নিউক্লিয়াস, একটা হচ্ছে অরবিট, এই দুটো পার্ট কিন্তু অ্যাটমের থাকে। নিউক্লিয়াসে কি থাকে? নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং নিউট্রন। নিউক্লিয়াসে কি থাকছে? প্রোটন প্লাস নিউট্রন, এই দুটো জিনিস কিন্তু কোথায় থাকছে? নিউক্লিয়াসে থাকছে। আর কক্ষপথ যেগুলো রয়েছে সেখানে থাকে কি? ইলেকট্রন। তাহলে প্রোটন এবং নিউট্রন এই দুটোকে একসাথে কি বলা হয়? এদেরকে একসাথে বলা হয় নিউক্লিয়ন বলা হয়। এদেরকে একসাথে নিউক্লিয়ন বলা হয়, বাংলায় যাদের বলে কেন্দ্রীয় কণা। তাহলে অ্যাটমের দুটো পার্ট, একটা হচ্ছে কেন্দ্রীয় পার্ট যেটা হচ্ছে নিউক্লিয়াস, একটা হচ্ছে বাইরের ইলেকট্রন মহল যেখানে ইলেকট্রন গুলো কি করে? ঘোরাফেরা করে। তো সেই কক্ষপথে কি হয়? ইলেকট্রন গুলো ঘোরাফেরা করে। নিউক্লিয়াসে কে কে থাকে? প্রোটন থাকে এবং নিউট্রন থাকে। এই দুটোকে একসাথে কি বলা হয়? নিউক্লিয়ন বলা হয়। এগুলোকে নিউক্লিয়ন বলা হয়। আর ইলেকট্রন গুলো যে কক্ষপথ ধরে এই নিউক্লিয়াসকে কেন্দ্রকে ঘুরছে সেগুলোকে অরবিট বলে, অরবিট বা কক্ষ, যেখানে কি হয়? ইলেকট্রন গুলো ঘোরাফেরা করে। তাহলে পরীক্ষায় কোশ্চেন কি আসে যে নিউক্লিয়াস বলতে আমরা কি বুঝি? নিউক্লিয়াসে কে কে থাকে? প্রোটন নিউট্রনকে একসাথে কি বলে? তিনটে কোশ্চেনই পরীক্ষায় কিন্তু আসে। দেখবে রেলওয়ের পিআইকিউতে এই কোশ্চেন গুলো তোমরা পাবে। কথা হচ্ছে যে এই যে নিউক্লিয়াসের প্রোটন নিউট্রন এবং ইলেকট্রন, প্রোটন নিউট্রন ইলেকট্রনের থেকেও কি ছোট পার্টিকেল সম্ভব? প্রোটন নিউট্রনের থেকে কি ছোট পার্টিকেল সম্ভব? কারো জানা আছে প্রোটন নিউট্রন থেকে ছোট পার্টিকেল কি সম্ভব? একটা কিছু পার্টিকেল থাকতো যেগুলো আমরা মাধ্যমিক পড়েছিলাম, পজিট্রন, বারো, এরকম কিছু থাকতো না কয়েকটা? দেখ, কোয়ার্কস যেগুলো বলা হয়, কোয়ার্ক, কোয়ার্ক, স্যার কোয়ার্কস লেপ্টনসও আছে। এরা হচ্ছে কি দেখো, এরা হচ্ছে প্রোটন নিউট্রনের থেকেও কিন্তু ছোট। এরা স্মলার দেন প্রোটন অ্যান্ড নিউট্রন, প্রোটন নিউট্রনের থেকে এরা ছোট। কিন্তু কোয়ার্ককে সাধারণত দুটো ভাগে ভাগ করা হয়, একটা আপ কোয়ার্ক বলা হয়, একটা বলা হয় ডাউন কোয়ার্ক। যেটা আপ কোয়ার্ক তার চার্জ হচ্ছে, চার্জের মান হচ্ছে +2/3 ইন্টু ইলেকট্রনের চার্জ। ইলেকট্রনের যা চার্জ তার ফ্র্যাকশনাল চার্জ হয় 2/3। ডাউন কোয়ার্ক যেটা, সেটা হয় তার চার্জ হয় -1/3, আর ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের চার্জের 1/3 ভাগ, বাট চার্জটা মাইনাস হবে। এটা আপ কোয়ার্ক বলে, এটা হচ্ছে ডাউন কোয়ার্ক বলে। এরা কিন্তু ইলেকট্রন প্রোটনের যে চার্জ তার থেকেও কিন্তু এদের ছোটই।
এরা ছোট পার্টিকেল। তাহলে কোয়ার্ক হচ্ছে স্মলার পার্টিকেল দেন প্রোটন অ্যান্ড নিউট্রন। এই কোয়ার্ক সম্বন্ধে ফার্স্ট যিনি বলেছিলেন তার নাম হচ্ছেন গেলম্যান, অনেক সময় জেলম্যানও বলা হয়, যেরকম স্পেলিং হয় জেলম্যান বলা হয়। তাহলে জেলম্যান কিন্তু এই কোয়ার্ক ডিসকভার করেছিলেন। এর দুটো ভাগ বললাম, একটা আপ কোয়ার্ক বলা হয়, একটা ডাউন কোয়ার্ক বলা হয়। এরা কিন্তু ইলেকট্রন প্রোটন নিউট্রনের থেকেও কিন্তু এরা ছোট। অ্যাকচুয়ালি এই কোয়ার্ক গুলো দিয়েই কিন্তু প্রোটন নিউট্রন তৈরি হয়। আপ কোয়ার্ক ডাউন কোয়ার্ক এগুলো মিলে কি করে প্রোটন নিউট্রন তৈরি করে। যেহেতু তোমাদের ওই দিক থেকে কোনো কোশ্চেন আসে না, যার জন্য ওই জিনিসগুলো আমি ডিসকাস আর করছি না, বাট মনে রাখবে যে আপ কোয়ার্ক ডাউন কোয়ার্ক এগুলো মিলেই কিন্তু কি হয়, প্রোটন নিউট্রন তৈরি হয়। এবার দেখো, এই যে নিউক্লিয়াসের কথা আমরা ডিসকাস করলাম, নিউক্লিয়াস কে ডিসকভার করেছিলেন, এই কোশ্চেনগুলো পরীক্ষায় আসে। আমি প্রথমে চেষ্টা করছি যে কোশ্চেনগুলো অ্যাটম থেকে আসে, যেগুলো মুখস্থ করলেই করা যায়, সেগুলোকে প্রথমে ডিসকাস করে নেওয়ার। এতে করে তোমাদের সুবিধা হবে, কিছু কোশ্চেন আনসার আমাদের রেডি হয়ে যাবে। তারপর আমরা যেগুলো বোঝার জিনিস রয়েছে সেগুলোকে আমরা আলাদা করে আবার পড়বো তখন। তাহলে দেখো, এই যে নিউক্লিয়াস স্যার যে পার্টটা রয়েছে, বলছিলাম যে বাংলায় কোয়াককে কি বলে একবার বলে দেবেন জাস্ট? কোয়ার্ক বাংলা ঠিক আমার মনে নেই, আচ্ছা ঠিক আছে। তোমরা লিখে সার্চ করে দেখে নিও। কোয়ার্ককে তো বাংলায় কোয়ার্কই লেখা থাকে। ডিসকভার দেখো, অ্যাকচুয়ালি আমাদের সায়েন্সের যে এগুলো রয়েছে তার বাংলা টার্ম খুব টাফ, মনে রাখা ভীষণই চাপ। আবার কিছু টার্ম রয়েছে যেগুলো বাংলাতেও দেখবি লেখা থাকে না, আসলে ইংলিশেই লেখা থাকে। দেখো, নিউক্লিয়াস যে পার্টটা রয়েছে ভেতরের, এই নিউক্লিয়াস পার্টটা যিনি ডিসকভার করেছিলেন তার নাম হচ্ছে রাদারফোর্ড। পরীক্ষায় কোশ্চেন এটাও জিজ্ঞেস করে। আর একটা কোশ্চেন জিজ্ঞেস করে যে এই ডিসকভারিটা করেছিলেন কোন পরীক্ষার মাধ্যমে। তার পরীক্ষাটার নাম মনে রাখবে আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট, এই এক্সপেরিমেন্টটা দিয়ে কিন্তু কি করেছিলেন তিনি, রাদারফোর্ড নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন। এই এক্সপেরিমেন্টটা আমরা পরে পড়বো, যখন অ্যাটমিক মডেল পড়বো। রাদারফোর্ড পরমাণু মডেল পড়তে গিয়ে এই জিনিসটা আমরা ডিসকাস করব। আলফা পার্টিকেল স্ক্যাটারিং যে এক্সপেরিমেন্ট আছে, সেই এক্সপেরিমেন্টটা আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল পড়তে গিয়ে পড়ব। তাহলে তিনি কি ডিসকভার করেছিলেন, নিউক্লিয়াস ডিসকভার করেছিলেন। তাহলে কি আবিষ্কার করেছিলেন, রাদারফোর্ড। রাদারফোর্ড তাহলে কি আবিষ্কার করেছেন, নিউক্লিয়াস আবিষ্কার করেছেন। দুটো কোশ্চেনই পরীক্ষায় আসে। আর কি কোশ্চেন আসে, যে অ্যাটমের সাইজ, অ্যাটমের সাইজ কোন অর্ডারে মাপা হয়। তাহলে আংস্ট্রম, 1 আংস্ট্রম অথবা 10⁻⁻10 মিটার, এই অর্ডারে কি করা হয়, অ্যাটমিক সাইজ কিন্তু মাপা হয়। অ্যাটমিক সাইজ মাপা থেকে আর একটা কোশ্চেন তোমরা পড়বে, যে অ্যাটমিক সাইজ কোন এককে মাপা হয়। তাহলে আংস্ট্রম একক, এটা হচ্ছে এর একক হয়ে যাবে। আবার এই নিউক্লিয়াসের সাইজ কোন অর্ডারে মাপা হয়, নিউক্লিয়াসের সাইজ। তাহলে নিউক্লিয়াসের সাইজ যখন জিজ্ঞেস করবে, তাহলে সেটা নিশ্চয়ই অ্যাটমিক সাইজের থেকেও ছোট হবে। অ্যাটমিক সাইজ বলতে কি, পুরো পরমাণুটার আকার। আর নিউক্লিয়াসের সাইজ বলতে শুধুমাত্র এই কেন্দ্রীয় পার্টটার আকার। তাহলে নিউক্লিয়াসের সাইজটাকে মাপা হয় 10⁻⁻15 মিটার এই অর্ডারে, অথবা আরেকটা ইউনিট রয়েছে 1 ফার্মি। তাহলে এখান থেকে নিউক্লিয়াসের ব্যাস মাপার জন্য যে ইউনিটটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ফার্মি। তাহলে এটাও মনে রাখতে হবে, আংস্ট্রম মাপতে হবে। আংস্ট্রম আমাদের মনে রাখতে হবে অ্যাটমিক সাইজ, পুরো পরমাণুর আকার। ফার্মিটা কি কাজে ইউজ করা হয়, নিউক্লিয়াস তার থেকেও ছোট নিউক্লিয়াসের ব্যাস মাপতে আমরা কি ইউজ করি, ফার্মি ইউনিট ইউজ করি। তাহলে এগুলো মোটামুটি পরীক্ষায় কোশ্চেন আসে। আর কি কোশ্চেন আসে, যে এই যে ইলেকট্রন, আমরা যে নিউক্লিয়ার পার্টটা দেখছি, কেন্দ্রীয় পার্টটা দেখছি, এখানে রয়েছে প্রোটন প্লাস নিউট্রন। এই প্রোটন প্লাস নিউট্রন যে ফোর্স দ্বারা এক অপরের সাথে বাইন্ড করে আছে, সে ফোর্সের নাম কি, সে ফোর্সের নাম হচ্ছে নিউক্লিয়ার ফোর্স।
তাকে আমরা কি বলি? নিউক্লিয়ার ফোর্স বলি। অর্থাৎ নিউক্লিয় বল দ্বারা এরা এক অপরের সাথে কি হয়েছে? আবদ্ধ হয়ে রয়েছে, নিউক্লিয়ার ফোর্স। এরপর দেখো, নিউক্লিয়ার ফোর্সকে মনে রাখবে, পরীক্ষায় এর আগেও যদিও কোশ্চেন এসছে, অন্য চ্যাপ্টারের কোশ্চেনটা ফোর্স চ্যাপ্টারে পড়ানো হয়, তবু মনে রাখবে যে নিউক্লিয়ার ফোর্স হচ্ছে যত রকমের ফোর্স রয়েছে তার মধ্যে সব থেকে স্ট্রংগেস্ট ফোর্স। সব থেকে স্ট্রংগেস্ট ফোর্স হচ্ছে কি? নিউক্লিয়ার ফোর্স। অর্থাৎ নিউক্লিয় বল সব থেকে শক্তিশালী বল। নিউক্লিয়ার ফোর্স হচ্ছে সব থেকে শক্তিশালী বল। যদিও এটা ফোর্স চ্যাপ্টারে আবার রিপিট হবে। ফোর্স চ্যাপ্টার আমরা যখন পড়বো সেখানে ফোর্সের ভাগগুলো পড়বো, ভাগগুলো পড়ার পর সেখানে একটা নিউক্লিয়ার ফোর্সের ভাগ পড়বো, ওখানে আমরা এই কোশ্চেনটা ডিসকাস করি যে স্ট্রংগেস্ট ফোর্স হচ্ছে সব থেকে, নিউক্লিয়ার ফোর্স হচ্ছে সব থেকে স্ট্রংগেস্ট ফোর্স। এরপর দেখো, ফান্ডামেন্টাল যে পার্টিকেল গুলো রয়েছে, ফান্ডামেন্টাল পার্টিকেল কি কি? একটা হচ্ছে প্রোটন, একটা হচ্ছে নিউট্রন, একটা হচ্ছে ইলেকট্রন। এই তিনটে হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল পার্টিকেল। এই তিনটে ফান্ডামেন্টাল পার্টিকেল থেকে কিছু ইনফরমেশন আমি তোমাদের লিখিয়ে দিচ্ছি, যেগুলো তোমরা অলরেডি বইতেও পাবে, তবু আমি তোমাদের লিখিয়ে দিচ্ছি। আগে পরীক্ষায় কিন্তু এগুলো থেকে কোশ্চেন এসছে। প্রথমে দেখো, প্রথমে হচ্ছে প্রোটন। প্রোটনের যদি আমরা দেখি, প্রোটনের চার্জ কত? এনিবডি? প্রোটনের চার্জ, প্রোটনের চার্জ +1 unit, sir. প্লাস 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার 60 -19 কুলম্ব। 19 1.602 তো 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 কুলম্ব। 602 দেবে, 1.6 থাকলে সে 1.6 দেবে, 1.6 দিয়েও অপশন আছে। তাহলে চার্জ হচ্ছে প্লাস 1.6। মনে রাখবে প্রোটনের চার্জ কিন্তু পজিটিভ, নেগেটিভ হচ্ছে ইলেকট্রনের। তাহলে ইলেকট্রনের চার্জ প্রোটনের চার্জ কিন্তু সেম, কিন্তু এদের সাইনটা কিন্তু আলাদা হবে। প্রোটন হচ্ছে পজিটিভ, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ। প্রোটনের মাস কত? প্রোটনের মাস হচ্ছে 1.672 ইন্টু 10 টু দি পাওয়ার -27 কেজি। এটা হচ্ছে প্রোটনের মাস। চার্জ বাই মাস অনেক সময় রেশিও জিজ্ঞেস করে, চার্জ বাই মাস এই রেশিওটা মাঝে মধ্যে জিজ্ঞেস করে। চার্জ বাই মাস এর রেশিও হবে 9.5 ইন্টু 10 টু দি পাওয়ার আই থিঙ্ক 4 এরকম কিছু একটা হবে, গ্রাম পার কুলম। তারপর দেখো, প্রোটন ডিসকভার করেছিলেন, তোমরা অনেকেই জানো প্রোটনকে ডিসকভার করেছিলেন। প্রোটন ডিসকভার করেছিলেন গোল্ডস্টেন। গোল্ডস্টেন প্রোটন ডিসকভার করেছেন। প্রোটন টার্মটা কে দিয়েছে? প্রোটন টার্মটা দিয়েছে রাদারফোর্ড। তোমরা এগুলো কিন্তু নোট করবে, এগুলো পরীক্ষায় কিন্তু এসছে। এইগুলো মুখস্থ করলেই হয়ে যায়, যার জন্য এগুলো আমি আলাদা করে বোঝাচ্ছি না। নাহলে অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারে প্রচুর কিছু জিনিস কিন্তু বোঝার মতো রয়েছে। এরপরে আসবে ইলেকট্রনিক কনফিগারেশন, তারপর তোমার আরো যেগুলো ইলেকট্রন বিন্যাস করা যেগুলো আমি শেখাবো, পরমাণু মডেল বলো, এগুলো কিন্তু বোঝার জায়গা রয়েছে, সেগুলো কিন্তু আলাদা করে আমি বোঝাবো। যেগুলো বোঝার জায়গা নয়, ডাইরেক্ট কোশ্চেন জিজ্ঞেস করে, সেগুলো প্রথমে আমি ডিসকাস করে নিচ্ছি। তাহলে দেখো, প্রোটন ডিসকভার করেছিলেন গোল্ডস্টেন, প্রোটন নামকরণ করেছিলেন রাদারফোর্ড। তারপর দেখো, এরপর আমরা ডিসকাস করব, আমরা নিউট্রন নিয়ে। নিউট্রন দেখো, নিউট্রনের চার্জ যদি জিজ্ঞেস করায়, প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, এই তিনটের মধ্যে নিউট্রন এমন একটা ফান্ডামেন্টাল পার্টিকেল যার কোনো চার্জ নেই, অর্থাৎ জিরো চার্জ, এর কোনো চার্জ নেই। এর যদি ভর জিজ্ঞেস করায়, নিউটনের ভর কত? এর ভর মনে রাখবে 1.674 ইন্টু 10 টু দি পাওয়ার -27 কেজি, যেটা অ্যাপ্রক্সিমেট প্রোটনের কাছাকাছি। কিন্তু 1.674 ইন্টু 10 টু দি পাওয়ার -27 কেজি, এটা হচ্ছে নিউটনের ভর। নিউটনের ডিসকভারি কে করেছেন? প্রচুর কোশ্চেনে জিজ্ঞেস করে এটা।
নিউটনের ডিসকভারি কে করেছেন জানো কেউ? স্যার চ্যাডউইক। স্যাডউইক। তাহলে স্যাডউইক কি করেছেন? নিউটনের ডিসকভারি করেছেন। এই কোশ্চেনটা বেশি পরীক্ষা আসে। তাহলে এই ছিল নিউটন থেকে। রেশিও অফ মাস অফ প্রোটন এন্ড মাস অফ ইলেকট্রন। প্রোটনের মাস এবং ইলেকট্রনের মাস, এই দুটো রেশিও মাঝে মধ্যে পরীক্ষায় জিজ্ঞেস করে। স্যার 1837। 1837, এই রেশিওটা হবে 1837। এরকম এরপর সেম দেখো, কোশ্চেন এসেছিল যে প্রোটন কত গুণ ইলেকট্রনের। তারপর দেখো আমরা ইলেকট্রন নিয়ে ডিসকাস করব। দেখ, ইলেকট্রনের চার্জ তোমরা প্রত্যেকেই জানো, 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এটা হচ্ছে কি ইলেকট্রনের চার্জ, অবশ্যই মাইনাস দেবে একটা। তারপর দেখো এর এখান থেকে তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ, চার্জের ইউনিট কিন্তু কুলম্ব। চার্জের ইউনিটও কিন্তু মাঝে মধ্যে পরীক্ষায় জিজ্ঞেস করে। এই যে নেগেটিভ চার্জ ইলেকট্রনের 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, এটা ডিসকভারি করেছিলেন কে? এটা ডিসকভারি করেছিলেন মিলিকান নামক একজন সায়েন্টিস্ট। মিলিকান সায়েন্টিস্ট কি করেছিলেন? ইলেকট্রনের চার্জ ডিসকভারি করেছিলেন। তিনি কোন এক্সপেরিমেন্টের মাধ্যমে এটা ডিসকভারি করেছিলেন? তৈল বিন্দু পরীক্ষা। আমাদের এক্সপেরিমেন্ট পড়ার দরকার নেই, জাস্ট মনে রাখবে তৈল বিন্দু পরীক্ষা, যাকে ইংরেজিতে বলে অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট। অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট, এই পরীক্ষার মাধ্যমে তিনি কি করেছিলেন? ইলেকট্রনের চার্জ কিন্তু ডিসকভারি করেছিলেন। এর মাস কত? ইলেকট্রনের মাস হচ্ছে 9.1 ইন্টু 10⁻31 কেজি। এটা হচ্ছে ইলেকট্রনের মাস। চার্জ বাই মাস রেশিও কত হবে? চার্জ বাই মাস রেশিওটা হবে -1.76 ইন্টু 10⁸ গ্রাম পার কুলম্ব। এগুলো হচ্ছে ইলেকট্রনের ব্যাপার। ইলেকট্রন কে ডিসকভারি করেছিলেন? রেলওয়েতে আই থিঙ্ক 2018-তে এই কোশ্চেনটা এসেছিল। 2018-তে আরআরবি জেই অথবা আরআরবি এনটিপিসি কোন একটা পরীক্ষায় কিন্তু এটা আই থিঙ্ক আরআরবি জেইতে এসেছিল। জেইতে এই কোশ্চেনটা আই থিঙ্ক এসেছিল যে ইলেকট্রনের ডিসকভারি কে করেছিলেন? ইলেকট্রনের ডিসকভারি করেছিলেন জে জে থমসন। জে জে থমসন কি করেছেন? খুব ডিপে এসেছিল। ইলেকট্রনের ডিসকভারি করেছিলেন। স্যার চার্জ বাই মাসের যে ইউনিটটা ওটা কি লিখেছেন? গ্রাম পার কুলম্ব। চার্জ গ্রাম পার কুলম্ব। এরপর দেখো আমরা জানি যে ইলেকট্রন গুলো কি করছে, এই অরবিট ধরে কি করছে? পরমাণুর কেন্দ্রের চারিদিকে ঘুরছে। এর মধ্যে বাইরের যে কক্ষপথ, দেখো নিয়ারেস্ট একটা কক্ষপথ রয়েছে, বাইরের একটা কক্ষপথ রয়েছে। সব থেকে যে বাইরের কক্ষপথ, সে বাইরের কক্ষপথটাকে বলা হয় ভ্যালেন্স সেল। বাইরের যে সব থেকে আউটার মোস্ট যে সেলটা পাচ্ছি বা কক্ষটা পাচ্ছি বা অরবিটটা পাচ্ছি, সেটাকে কি বলা হয়? ভ্যালেন্স সেল বলা হয়। এটা পরীক্ষায় এসছে। ভ্যালেন্স সেল কোনটাকে বলবো আমরা? সব থেকে আউটার যেটা অরবিট বা সেল, সেটাকে ভ্যালেন্স সেল বলে। আর ভ্যালেন্স সেলে যে ইলেকট্রন গুলো থাকে সেগুলোকে হয় ভ্যালেন্স ইলেকট্রন। ভ্যালেন্স ইলেকট্রন ভ্যালেন্স ইলেকট্রন থেকে আরেকটা জিনিস মনে রাখবে, যেটা পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞেস করে, যে ভ্যালেন্স ইলেকট্রন গুলো কি করে? কেমিক্যাল রিয়াকশন বা কেমিক্যাল বন্ড ফরমেশনে অংশগ্রহণ করে। পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞেস করে যে কেমিক্যাল রিয়াকশন অথবা কেমিক্যাল বন্ড যেগুলো তৈরি হয়, রাসায়নিক বন্ধন যেগুলো তৈরি হয়, সেই রাসায়নিক বন্ধনে কোন ধরনের ইলেকট্রন গুলো অংশগ্রহণ করে? মনে রাখবে ভ্যালেন্স ইলেকট্রন অংশগ্রহণ করে। যেমন সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম আর ক্লোরিনের মধ্যে যে বন্ড, আয়নিক বন্ডটা তৈরি হয়, সেক্ষেত্রে ভ্যালেন্স ইলেকট্রন গুলো অংশগ্রহণ করে। তাহলে এটা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন। তাহলে বাইরের কক্ষপথ যেটা সব থেকে, সেটাকে ভ্যালেন্স সেল বলা হয়। আর বাইরের কক্ষপথে যে ইলেকট্রন গুলো থাকে সেগুলোকে ভ্যালেন্স ইলেকট্রন বলে। আর এই প্রসঙ্গে আরেকটা জিনিস মনে রাখতে হবে, যে ভ্যালেন্স ইলেকট্রন গুলো কি করে? কেমিক্যাল রিয়াকশন বা
কেমিক্যাল বন্ড যেগুলো তৈরি হয় সেই কেমিক্যাল রিয়াকশন এবং কেমিক্যাল বন্ডে কিন্তু এরা অংশগ্রহণ করে। এবার হচ্ছে অ্যান্টি পার্টিকেল অফ অ্যাটম। অ্যান্টি পার্টিকেল অফ অ্যাটম বলতে আমরা কি বুঝি? অ্যাকচুয়ালি কথা থেকেই বুঝতে পারছো, অ্যান্টি মানেই হচ্ছে বিপরীত টাইপের কিছু বোঝাচ্ছে। অ্যান্টি পার্টিকেল অর্থাৎ যে ফান্ডামেন্টাল পার্টিকেল গুলো তোমার দেখলে, প্রোটন হোক বা নিউট্রন হোক বা ইলেকট্রন হোক, প্রত্যেকটা ফান্ডামেন্টাল পার্টিকেলের অপোজিট নেচারের কিছু পার্টিকেল রয়েছে। কিছু পার্টিকেল রয়েছে এদের সাথে কোনো না কোনো দিক থেকে অপোজিট নেচারের, সেগুলোকে বলা হয় অ্যান্টি পার্টিকেল। প্রোটনের অ্যান্টি পার্টিকেল রয়েছে, নিউট্রনের অ্যান্টি পার্টিকেল রয়েছে, ইলেকট্রনের আলাদা অ্যান্টি পার্টিকেল রয়েছে। তাহলে প্রত্যেকের কি হচ্ছে, আলাদা আলাদা একটা করে কিন্তু অ্যান্টি পার্টিকেল রয়েছে, যাদের দেখা যাচ্ছে হয়তো মাস অর্থাৎ ভর সমান রয়েছে, বাট চার্জ কিন্তু আলাদা রয়েছে। এটাই একমাত্র বৈশিষ্ট্য নয় কিন্তু অ্যান্টি পার্টিকেলের, আরো অনেক দিক থেকে কি হয়, অ্যান্টি পার্টিকেল কিন্তু আলাদা হতে পারে। তবে এটা একটা কমন বৈশিষ্ট্য যে এদের মাস কি হয়, দেখালো প্রোটনের মাসের সাথে সমান হচ্ছে বা তার চার্জের থেকে আলাদা হচ্ছে। ইলেকট্রনের মাসের সাথে হয়তো সমান হচ্ছে, বাট ইলেকট্রনের চার্জের ঠিক অপোজিট চার্জ হচ্ছে তার অ্যান্টি পার্টিকেলের চার্জ। তাহলে অ্যান্টি পার্টিকেল বলতে প্রত্যেকটা ফান্ডামেন্টাল পার্টিকেলের বিপরীত কিছু বৈশিষ্ট্য সম্পন্ন পার্টিকেল কিন্তু রয়েছে, যেগুলোকে কি বলা হয়, অ্যান্টি পার্টিকেল বলা হয়। তাহলে প্রত্যেকটা ফান্ডামেন্টাল পার্টিকেলের জন্য কিছু সাব অ্যাটমিক পার্টিকেল রয়েছে, যেগুলো কি হচ্ছে, চার্জের দিক থেকে কিন্তু অপোজিট থাকছে কার, ফান্ডামেন্টাল পার্টিকেল গুলো। যেমন প্রোটনের অ্যান্টি পার্টিকেল হচ্ছে অ্যান্টি প্রোটন, প্রোটনের অ্যান্টি পার্টিকেল হচ্ছে অ্যান্টি প্রোটন বলা হয়, অ্যান্টি প্রোটন। অ্যান্টি প্রোটন হচ্ছে প্রোটনের কি, অ্যান্টি পার্টিকেল। পরীক্ষায় ডাইরেক্ট কোশ্চেন জিজ্ঞেস করে যে প্রোটনের অ্যান্টি পার্টিকেল কোনটা, চারটে অপশন থাকবে, তার মধ্যে অ্যান্টি প্রোটনের একটা অপশন পাবে। তাহলে অ্যান্টি প্রোটন হচ্ছে প্রোটনের কি, অ্যান্টি পার্টিকেল, যার মাস হচ্ছে প্রোটনের সঙ্গে সমান, কিন্তু প্রোটনের সাথে এর ভরটা কিন্তু সমান হচ্ছে, বাট এর চার্জটা কিন্তু অপোজিট প্রোটনের থেকে। প্রোটনের চার্জ আমরা কি জানি, পজিটিভ হয়, বাট অ্যান্টি প্রোটনের চার্জ কি হবে, নেগেটিভ হবে। এটা হচ্ছে প্রোটনের অ্যান্টি পার্টিকেল। এটা কে ডিসকভার করেছিলেন, এমিলো সেগিয়ার। এমিলো সিগার নামে একজন সায়েন্টিস্ট এটা কিন্তু ডিসকভার করেছিলেন, এমিলো সিগার। ইনি কিন্তু অ্যান্টি পার্টিকেল, অ্যান্টি প্রোটন আবিষ্কার করেছিলেন। একে কিভাবে লেখা হয়, প্রোটন যেমন পজিটিভ চার্জে লেখা হয়, অ্যান্টি পার্টিকেল সিম্বলিক্যালি যদি আমরা রিপ্রেজেন্ট করি, এটাকে এইভাবে লেখা হয়। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্টি প্রোটন। এরপর দেখো পজিট্রন, ইলেকট্রনের দেখো অ্যান্টি পার্টিকেল নাম হচ্ছে পজিট্রন। এটা পরীক্ষায় বেশি জিজ্ঞেস করে কোশ্চেন। তাহলে পজিট্রন হচ্ছে ইলেকট্রনের কি, অপোজিট। এর মাস হচ্ছে কি ইলেকট্রনের সাথে সমান, বাট এর চার্জটা কিন্তু অপোজিট হয় ইলেকট্রনের থেকে। এটা কে ডিসকভার করেছিলেন, এটা ডিসকভার করেছিলেন অ্যান্ডারসন নামক একজন সায়েন্টিস্ট। অ্যান্ডারসন নামক একজন সায়েন্টিস্ট কি করেছিলেন, এটা ডিসকভারি করেছিলেন পজিট্রন। এটা কিভাবে লেখা হয়, ইলেকট্রনকে তোমরা জানো কিভাবে লেখা হয়, ইলেকট্রন নেগেটিভ দিয়ে লেখা হয়, বাট পজিট্রনকে লেখা হয় ইলেকট্রনের মাথায় পজিটিভ চার্জ দিয়ে, যেহেতু এটা ইলেকট্রনের পজিটিভ চার্জ যুক্ত। ইলেকট্রন হচ্ছে নেগেটিভ, বাট তার অ্যান্টি পার্টিকেল পজিট্রন যেহেতু, তাহলে তার চার্জ কি হবে, ইলেকট্রনের চার্জের ঠিক বিপরীত হবে। নিউট্রনের তাহলে অ্যান্টি পার্টিকেল কি হবে, নিউট্রনের অ্যান্টি পার্টিকেল হবে অ্যান্টি নিউট্রন। অ্যান্টি নিউট্রন হচ্ছে কি নিউটনের অ্যান্টি পার্টিকেল। এই অ্যান্টি পার্টিকেল গুলোর নাম তোমাদের কি করতে হবে, মুখস্থ রাখতে হবে। অ্যান্টি পার্টিকেল গুলোর নাম তোমাদের মুখস্থ রাখতে হবে। এরপর দেখো আমরা পড়বো
আইসোটোপ, আইসোবার, আইসোটোন, এখান থেকে প্রচুর পরীক্ষায় কোশ্চেন আসে, কাজে এই জায়গাটা তোমাদের ভালো করে কিন্তু পড়তে হবে। আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন, এই তিনটে জিনিস কিন্তু আমাদের ভালো করে পড়তে হবে। আইসোটোপ বলতে দেখো তোমার নাম থেকেই বুঝতে পারছো, আইসো কথাটার মানে হচ্ছে সমান, আইসো কথার মানে হচ্ছে সমান বা সেম। আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন। আইসোটোপ থেকে মনে রাখবে যে যে সমস্ত আইসোটোপ গুলো রয়েছে বিভিন্ন এলিমেন্টের, যদি অ্যাটমিক নাম্বার সেম হয় বাট পারমাণবিক ভর অর্থাৎ অ্যাটমিক মাস আলাদা, তাহলে কি সেম হবে আইসোটোপের ক্ষেত্রে? অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার কি হবে? সেম হবে। অ্যাটমিক নাম্বার সবার ক্ষেত্রে সেম, বাট অ্যাটমিক মাস সবার কি হবে? আলাদা হবে। একটা এক্সাম্পল দিলে তারপরে তোমাদের বিষয়টা ক্লিয়ার হবে। একটা এক্সাম্পল দিই তাহলেই বুঝতে পারবে। হাইড্রোজেনের কটা আইসোটোপ রয়েছে বলো? স্যার তিনটে। তিনটে কি? স্যার, H11, H12 আর একটা স্যার প্রোটিয়াম, ডয়টেরিয়াম, ট্রিটিয়াম। একটা কি মনে নেই স্যার। হাইড্রোজেনের আইসোটোপ গুলো আমি ডিসকাস করি, পরীক্ষায় আসে টোট্রিয়াম, অনেকবার এসে ট্রাইটিয়াম, হাইড্রোজেন আইসোটোপ। নাইট্রিয়াম। দেখো হাইড্রোজেনের টোটাল তিনটে আইসোটোপ রয়েছে, হাইড্রোজেনের টোটাল তিনটে আইসোটোপ রয়েছে। তার আগে মনে রাখো আইসোটোপ মানে আমি কি বললাম, যে অ্যাটমিক নাম্বার সবার জন্য সেম হবে, সবার ক্ষেত্রে অ্যাটমিক নাম্বার সেম হবে, বাট আলাদা হবে কি? অ্যাটমিক মাস অর্থাৎ পারমাণবিক ভর যেটা, সেটা আলাদা হবে। পারমাণবিক ভর বলতে প্রোটন প্লাস নিউট্রন, এই দুটোকে একসঙ্গে কি বলাই? পারমাণবিক ভর বলাই। প্রোটন প্লাস নিউট্রনকে একসাথে পারমাণবিক ভর বলা হয়। দেখো হাইড্রোজেনের যদি আইসোটোপ গুলো নিয়ে আলোচনা করি, হাইড্রোজেনের আইসোটোপ কি কি? হাইড্রোজেনের তিনটে আইসোটোপ বললাম। একটা হচ্ছে প্রোটিয়াম, একটা হচ্ছে প্রোটিয়াম। প্রোটিয়ামের সংকেত কি? 1H1 এভাবে লেখা হয়। তারপর হচ্ছে ডিউটেরিয়াম, ডিউটেরিয়াম এটা একটা হাইড্রোজেনের আইসোটোপ, এর সংকেতটা লেখা হয় 1H2। আর একটা হচ্ছে ট্রিটিয়াম, ট্রিটিয়াম এটাও কিন্তু একটা হাইড্রোজেনের আইসোটোপ, এর সংকেত হচ্ছে 1H3। তিনটেতেই দেখো একটা জিনিস কমন রয়েছে, সেটা হচ্ছে 1। এই যে নিচে 1 লেখা আছে, এইভাবে যখন সংকেত লেখা থাকবে মনে রাখবে মাথায় যেটা লেখা রয়েছে, মাথায় যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে অ্যাটমিক মাস, সেটা হচ্ছে অ্যাটমিক মাস। এগুলো হাতে নাতে শেখাচ্ছি, এগুলো শিখে নাও, দেখবে তোমাদের যত পিআইকিউ এসছে প্রত্যেকটা তোমরা সলভ করতে পারবে, এটা আমার দিক থেকে চ্যালেঞ্জ থাকবে। প্রত্যেকটা সলভ করতে পারবে যেভাবে আমি তোমাদের শেখাচ্ছি সেটা শিখে নাও। মাথায় দেখো অ্যাটমিক মাস রয়েছে অর্থাৎ পরমাণুর ভর, পরমাণুর ভর, পরমাণুর ভর মানে প্রোটন প্লাস নিউট্রন, প্রোটন প্লাস নিউট্রন। আবার দেখো পায়ের দিকে যেটা লেখা রয়েছে, আমি পাতি বাংলায় লিখছি যাতে তোমাদের মনে থাকে। এই যে দেখো 1 লেখা রয়েছে, 1 লেখা রয়েছে, 1 লেখা রয়েছে, এটা হচ্ছে অ্যাটমিক নাম্বার, এটা হচ্ছে অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক নাম্বার। কারণ তোমাকে পরীক্ষায় এরকম একটা সংকেত দিয়ে দিবে, দিয়ে তোমায় জিজ্ঞেস করবে যে প্রোটন সংখ্যা বের করো, নিউট্রন সংখ্যা বের করো, পরমাণু ভর বের করো, তখন তুমি কিন্তু করতে পারবে না এগুলো না জানলে। তাহলে উপরে যেটা থাকে মাথায় সেটা হচ্ছে অ্যাটমিক মাস, অ্যাটমিক মাস মানে হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন। আর পায়ের দিকে যেটা থাকে নিচে সেটা হচ্ছে অ্যাটমিক নাম্বার অর্থাৎ পরমাণু ক্রমাঙ্ক, যেটাকে জেড দিয়ে লেখা হয়, জেড দিয়ে লেখা হয় পরমাণু ক্রমাঙ্ক। অ্যাটমিক মাসকে লেখা হয় এ দিয়ে। তাহলে দেখো এটা হচ্ছে অ্যাটমিক মাস এবং পরমাণু ক্রমাঙ্ক। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে দেখো প্রত্যেকটারই এগুলো হচ্ছে একে অপরের আইসোটোপ। কারণ কি? এদের প্রত্যেকের দেখো কি সমান রয়েছে? অ্যাটমিক নাম্বার সমান রয়েছে। এরও এক, এরও এক, ট্রাইটিয়াম এরও কিন্তু অ্যাটমিক নাম্বার 1। তাহলে তিনটেরই যেহেতু অ্যাটমিক নাম্বার সেম, তাহলে আমরা এটাকে কি বলবো? এটা হচ্ছে আইসোটোপ। কারণ কি?
এদের অ্যাটমিক নাম্বার সেম। আবার অ্যাটমিক মাস কিন্তু সবার আলাদা। প্রোটিয়ামের দেখো অ্যাটমিক মাস কিন্তু 1, ডিউটেরিয়ামের দেখো অ্যাটমিক মাস হচ্ছে 2, ট্রাইটিয়ামের দেখো বা ট্রিটিয়ামের দেখো অ্যাটমিক মাস হচ্ছে 3। তাহলে আমরা আইসোটোপ কি জিনিস বুঝতে পারলাম। এই 3টে এক্সাম্পল, হাইড্রোজেনের এই 3টে আইসোটোপ থেকেও কোশ্চেন আসে, এবং এরকম সংকেত দিয়ে তোমাকে প্রোটন, নিউট্রন এবং অ্যাটমিক মাস বের করতেও কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসবে, যেটা তোমরা দেখতে পাবে। তাহলে এইভাবে আমরা এবার কিভাবে বের করব সেটা আমি পরে শেখাচ্ছি। এখন জাস্ট তোমাদের আমি আইসোটোপ কাকে বলে সেটা বোঝালাম। এরপরে আরো আসবো আমরা যে কিভাবে একটা সংকেত থেকে আমরা অ্যাটমিক নাম্বার এবং ইলেকট্রন নাম্বার, নিউট্রন নাম্বার, অ্যাটমিক মাস কিভাবে বের করব সেটা আমি তোমাদের শেখাবো। খুবই সহজ, অনেকদিন থেকে পড়নি হয়তো তাই ভুলে গেছো, বাট খুবই সহজ, দেখালেই তোমরা বুঝতে পারবে। তাহলে আইসোটোপ মানে বোঝা গেল যে যেখানে কি হবে, অ্যাটমিক নাম্বার অর্থাৎ পরমাণু ক্রমাঙ্ক সমান থাকবে। পরমাণু ক্রমাঙ্ক যদি সমান থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো, আইসোটোপ বলবো। এবং কি হবে, তাদের পারমাণবিক ভর অর্থাৎ অ্যাটমিক মাস সবার কি হবে, আলাদা আলাদা হবে। যেটা প্রোটিয়াম, ডিউটেরিয়াম এবং ট্রাইটিয়াম, এই 3টা এক্সাম্পল দেখে আমরা কি বুঝতে পারলাম। এরা তাহলে কি একে অপরের আইসোটোপ, এরা হচ্ছে একে অপরের আইসোটোপ। এরপর দেখো আইসোবার। আইসোবার কাকে বলবো? আইসোবার বলতে আমরা কি বুঝি, এখানে কি সমান থাকবে, আইসোবার বলতে আমরা কি বুঝি, এখানে কি সমান স্যার থাকবে, মাস নাম্বারটা সমান থাকবে। অ্যাটমিক মাস বা পারমাণবিক ভর কিন্তু সবার সেম সমান থাকবে। থাকবে। তাহলে এক্ষেত্রে কি হবে, অ্যাটমিক মাস এটা কিন্তু সবার ক্ষেত্রে কি হবে, সেম হবে। যতগুলো এলিমেন্ট আমরা দেখব সবার ক্ষেত্রে সেম হবে, বাট কি আলাদা হবে, এদের ডিফারেন্ট কিন্তু কি হবে, এদের ডিফারেন্ট অ্যাটমিক নাম্বার হবে। এদের অ্যাটমিক নাম্বার কি হবে, সবার আলাদা আলাদা হবে। একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবে। ধরো আর্গন রয়েছে, আর্গনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 18, এরকম লেখা রয়েছে। ধরো আর্গন রয়েছে, আর একটা হচ্ছে ক্যালসিয়াম নিচ্ছে আমি। তাহলে দেখো এদের মাথায় যেটা লেখা রয়েছে এটাকে আমি কি বললাম, অ্যাটমিক মাস। এটা দেখো দুটোর ক্ষেত্রে সমান, অ্যাটমিক মাসটা হচ্ছে দুটোর ক্ষেত্রে কিন্তু সমান, বাট এদের পরমাণু ক্রমাঙ্ক দেখো বা অ্যাটমিক নাম্বার এটা কিন্তু সবার ক্ষেত্রে আলাদা। আর্গনের 18, ক্যালসিয়ামের কিন্তু 20। তাহলে এদের কি হচ্ছে, অ্যাটমিক নাম্বার আলাদা হচ্ছে, বাট অ্যাটমিক মাস অর্থাৎ পারমাণবিক ভর যেটা সেটা কিন্তু সবার ক্ষেত্রে সমান হচ্ছে, আর্গনের ক্ষেত্রে, ক্যালসিয়ামের ক্ষেত্রে, দুটোর ক্ষেত্রে সমান হচ্ছে। তাহলে এদেরকে আমরা কি বলবো, আর্গন আর ক্যালসিয়ামকে আমরা বলবো পরস্পরের আইসোবার। এরা হচ্ছে পরস্পরের আইসোবার। এরপর দেখো আইসোটোন। আইসোটোন, এই টোন কথাটা থেকে মনে রাখবে, নিউট্রন কথাটা মনে রাখবে, বার কথাটা থেকে ভর কথা মনে রাখবে, টোন থেকে নিউট্রন কথাটা মনে রাখবে, তাহলে মনে রাখতে হবে। টোপ থেকে মনে রাখবে, আইসোটোপ থেকে মনে রাখবে অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক নাম্বার আইসোটোপ। এই বার থেকে ভর, টোন থেকে নিউট্রন, এই কথাটাকে মনে রাখবে কিন্তু তোমরা করতে পারবে, তাহলে ভুলবে না। নাহলে কি হয়, পরীক্ষার সময় তো বারবার এগুলো পড়ে যাওয়া হয় না, পরীক্ষায় গিয়ে কনফিউজড হয়ে যায়। তাহলে এই নিউমেরিক্স গুলো ইউজ করলে আমরা কিন্তু মনে রাখতে পারি। তাহলে আইসোটোন মানে কি, দে হ্যাভ সেম নাম্বার অফ নিউট্রন। এদের সবার ক্ষেত্রে নিউট্রন সংখ্যা সমান হবে, সবার ক্ষেত্রে নিউট্রন সংখ্যা সমান হবে। এক্সাম্পল দিই তাহলে ক্লিয়ার হবে, এগুলো এক্সাম্পল ছাড়া ক্লিয়ার হয় না। যতই মুখে বলি এক্সাম্পল না দিলে ক্লিয়ার হবে না। ধরো আমি নাইট্রোজেন নিলাম, আর একটা নিচ্ছে অক্সিজেন, দুটোর ক্ষেত্রে দেখো নিউট্রন সংখ্যা কিন্তু সমান রয়েছে। নিউট্রন সংখ্যা মানে কি করে বের করবো আমরা,
দেখো এই 15টা কি বলো, মাথায় যেটা লেখা আছে এটাকে কি বলি আমরা? পারমাণবিক ভর। অ্যাটমিক সংখ্যা। মাস, পারমাণবিক ভর। এটা হচ্ছে অ্যাটমিক মাস। অ্যাটমিক মাস মানে আমরা কি জানি? প্রোটন প্লাস নিউট্রন। প্রোটন প্লাস নিউট্রন। তাহলে এখান থেকে বলো তোমরা যে নাইট্রোজেনের ক্ষেত্রে নিউট্রন সংখ্যা কত হবে? অ্যাটমিক মাস মাইনাস প্রোটন। দেখবে রেলওয়েতে এটাও কোশ্চেন এসছে, এই মাইনাস এ দিয়ে কোশ্চেন এসছে, এই ফর্মুলাটা থেকেও কোশ্চেন এসছে। তাহলে এই ধরনের কোশ্চেন আসছে, যার জন্য আমাদের এগুলো ডিসকাস করতে হয়। তাহলে অ্যাটমিক মাস তখন আমরা কি লিখতে পারি? প্রোটন প্লাস নিউট্রন। তাহলে এখান থেকে যদি নিউট্রন সংখ্যা আমরা বের করতে যাই, তাহলে অ্যাটমিক মাস মাইনাস প্রোটন করব। তাহলে অ্যাটমিক মাস মাইনাস প্রোটন যদি করি, তাহলে 15 মাইনাস প্রোটন কত? মাইনাস 7। 7। তাহলে আমরা নিউট্রন কত পেলাম? 8 পেলাম। তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা নিউট্রন পেলাম 8টা। নাইট্রোজেনের ক্ষেত্রে নিউট্রন কত পেলাম? 8। এটা আমরা অক্সিজেনের ক্ষেত্রে বের করি, তাহলে অক্সিজেনের ক্ষেত্রে নিউট্রন কত পাবো বলো? 16 থেকে 8 বিয়োগ করতে হবে। তাহলে 16 থেকে আমাদের 8 বিয়োগ করতে হবে, তাই তো? এখানে যখন 15 থেকে 7 বিয়োগ করলাম, তাহলে নিউট্রন সংখ্যা পেলাম। তাহলে অক্সিজেনের ক্ষেত্রেও 16 থেকে 8 বিয়োগ করলে তবেই তো নিউট্রন সংখ্যা পাবো। তাহলে এটা হলো নাইট্রোজেনের জন্য, এটা হচ্ছে কিসের জন্য? অক্সিজেনের জন্য। তাহলে দুটোর ক্ষেত্রে দেখো নিউট্রন সংখ্যা কিন্তু সমান। কে বুঝতে পারলে না এটা? আইসোটোন কে বুঝতে পারলে না? আইসোটোন কে বুঝতে পারোনি? প্র্যাকটিস সেট দেখলে বুঝতে পারবে, এগুলো জানা কিন্তু জরুরি। এই ক্যালকুলেশন জানাও জরুরি, এগুলো বের করাও জরুরি, কারণ রেলওয়ের কোশ্চেন তো এরকমই আসে। স্যার আমার একটা কোশ্চেন ছিল, বলছি যে আইসোটোপ যেগুলো হয় ওগুলো কি সেম এলিমেন্টের হতে হবে? মানে ডিফারেন্ট একদম এলিমেন্টের আমরা আইসোটোপ, ডিফারেন্ট আইসোটোপ এলিমেন্ট সেম হবে কি করে? এলিমেন্টে? না না, সেম আমি বলছি এলিমেন্ট হবে। আইসোটোপ আর আইসো বা ডিফারেন্ট এলিমেন্ট হতে পারে, তাই তো? হ্যাঁ, আইসোটোপ সেম এলিমেন্ট হবে, কারণ অ্যাটমিক নাম্বার যদি সেম হয় তাহলে এলিমেন্ট তো আলাদা হবে না। ঠিক আছে। 20 কারো যদি পরমাণু ক্রমাঙ্ক হয়, তাহলে সেটা ক্যালসিয়াম ছাড়া আর কিছু হতে পারে না। না না, ঠিক আছে। আর আইসোটোনের ক্ষেত্রে? আইসোটোনের ক্ষেত্রে আলাদা হতেই পারে, শুধু নিউট্রন হুম, সংখ্যাটা সমান হবে। ঠিক আছে, মানে নিউট্রন একমাত্র সংখ্যা আইসোটোপটা শুধু সমান একই হবে। এলিমেন্টেরই হবে। হ্যাঁ, আইসোটোপটা একই এলিমেন্টের হবে। যা যেন আমরা অক্সিজেনের আইসোটোপ দেখি, ক্লোরিনের আইসোটোপ রয়েছে, কার্বনের দেখি, তাহলে বিভিন্ন এলিমেন্টে আমরা কি আইসোটোপ দেখি। কিন্তু স্যার সব আইসোটোপের কনসেপ্ট এলিমেন্টের অনেক পরে আসছে। 118টা এলিমেন্টেরই কি আইসোটোপ হয়? না, এখন পর্যন্ত নেই। ওই যেগুলো আমরা মানে মাধ্যমিকের ওই এক্সাম্পল গুলো দেখেছি অ্যাকচুয়ালি ওইগুলোই, তাই তো সবগুলো? ওগুলো আছে, আস্তে আস্তে যত রিসার্চ হচ্ছে বেরোচ্ছে, সেগুলো আবার নতুন করে অ্যাডিশন হচ্ছে। যেমন পিরিয়ডিক টেবিলে বিভিন্ন এলিমেন্ট গুলো অ্যাড হয়েছে, তা আগে তো এতগুলো এলিমেন্ট ছিল না। বিভিন্ন না না, সায়েন্টিস্টের একদম। সময় যদি আমরা দেখি, তাহলে আলাদা আলাদা এলিমেন্ট ছিল। তো সেগুলো আস্তে আস্তে অ্যাডিশন হয়েছে, এবং সেগুলো আবার নতুন করে পিরিয়ডিক টেবিলে সংযোজন হয়েছে। ঠিক আছে স্যার, এই তাহলে কটা কোশ্চেন মাধ্যমিক থেকে ছিল। তাহলে এইগুলো হচ্ছে আইসোটোপ, আইসোবার এবং আইসোটোনের কনসেপ্ট। এরপর দেখো, এরপর থেকে বোঝার জিনিস শুরু হচ্ছে। খুব কান খুলে শোনো এবং খাতা পেন সামনে রাখো, লিখতে থাকবে, নাহলে কিছুই বুঝতে পারবে না। যে এই যে অরবিট গুলো আমরা দেখছি, এই অরবিট গুলোতে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকতে পারবে। তার আগে আমি তোমাদের বোঝাই যে নিউক্লিয়াসের সবথেকে কাছের যে কক্ষপথ, সেটাকে বলা হয় কে কক্ষপথ। তারপরে হচ্ছে এল, তারপরে এম কক্ষপথ, তারপরে এন কক্ষপথ। এগুলো হচ্ছে কক্ষপথ, কে এল এম এন। নাম্বার দিয়ে যদি বলা হয়, তাহলে এটা হচ্ছে 1 নম্বর অরবিট। 1 নম্বর অরবিট বা 1 নম্বর যেটা সেল, সেটা হচ্ছে কে। 2 নম্বর যেটা অরবিট, সেটা হচ্ছে কিন্তু এল অরবিট। 3 নম্বর যেটা অরবিট, সেটা হচ্ছে এম অরবিটটা। যেটা 4 নম্বর অরবিট, সেটা কিন্তু এন অরবিট। এবার কথা হচ্ছে যে ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন অ্যান অরবিট, একটা অরবিটে কতগুলো ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারে।
আমি যদি জিজ্ঞেস করি কে কক্ষপথে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকবে, এল কক্ষপথে দুটি। ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকবে, এম কক্ষে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকবে। দেখবে পরীক্ষায় কতগুলো কোশ্চেন এসছে এখান থেকে, ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন, রিপিটেড কোশ্চেন, বারবার জিজ্ঞেস করেছে। তাহলে দেখো ম্যাক্সিমাম ইলেকট্রন বের করার একটা ফর্মুলা হচ্ছে 2n স্কোয়ার। মনে রাখো এই ফর্মুলা দিয়েও একটা কোশ্চেন জিজ্ঞেস করেছে পরীক্ষায় যে ম্যাক্সিমাম ইলেকট্রন বের করার ফর্মুলা কোনটা। আমি তোমাদের শেষে প্র্যাকটিস সেট দেখাচ্ছি, সেখানে দেখতে পাবে যে ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন কোন একটা কক্ষপথে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকবে সেটা বের করার ফর্মুলা হচ্ছে 2n স্কোয়ার, যেখানে n মানে হচ্ছে 1 2 3 4 ডট 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 ডট, মানে যে কক্ষপথে বলবে তার নাম্বারটা বসাতে হবে। কে কক্ষপথের জন্য n হবে 1, এল কক্ষপথের জন্য n এর মান হবে 2, এম কক্ষপথে যখন বের করব n এর মান হবে 3, আবার n কক্ষপথে যখন ম্যাক্সিমাম ইলেকট্রন বের করব তাহলে তার মান হবে কত, 4। তাহলে সেই হিসেবে বলো 2n স্কোয়ার যদি ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন বের করার ফর্মুলা হয়, তাহলে কে কক্ষপথে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকবে, কে দুটি কক্ষপথে স্যার। ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকবে, একটা বের দুটি করে স্যার। দেখাই। তাহলে 2 ইন্টু n এর মান কত হবে, কে কক্ষপথের ক্ষেত্রে n এর মান হচ্ছে 1, 1 তাহলে 1 এর স্কোয়ার সমান 2। এল কক্ষপথে কটা থাকবে, 2 ইন্টু n এর মান কে এল কক্ষপথে 2, তাহলে 2 স্কোয়ার, তাহলে এটা হলো 8। এম কক্ষপথে 2 ইন্টু 3 এর স্কোয়ার মানে 18। এন কক্ষপথে 2 ইন্টু 4 এর স্কোয়ার মানে হচ্ছে 32। এটা মুখস্থ রাখবে, 8-10টা কোশ্চেন এসছে। 2 8 18 32। কে কক্ষপথে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকবে, এল কক্ষপথে ম্যাক্সিমাম 8টা ইলেকট্রন থাকবে, এম কক্ষপথে ম্যাক্সিমাম 18টা ইলেকট্রন থাকবে, এবং এন কক্ষপথে ম্যাক্সিমাম 32টা ইলেকট্রন থাকতে পারবে। এটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন ইন অরবিট। একটা কক্ষপথে কতগুলো ইলেকট্রন ম্যাক্সিমাম থাকতে পারবে তার ফর্মুলা হচ্ছে 2n স্কোয়ার, যেখানে n হচ্ছে 1 2 3 4, অর্থাৎ এই কক্ষপথগুলোর সাথে রিলেটেড যে অ্যাসোসিয়েটেড যে অরবিট নাম্বার সেটাই হচ্ছে এখানে n। তাহলে কে কক্ষপথে দুটো ইলেকট্রন থাকবে, এল কক্ষপথে 8টা, এম কক্ষপথে 18টা, এন কক্ষপথে 32টা। খুব ভালো করে খেয়াল করবে, খুব ভালো করে মনে রাখবে, 2 8 18 32, এটাকে মনে রাখতে পারো এইভাবে 2 8 8 2, 2 8 8 2 লিখে তারপর এখানে 18 8 1 3, এবার মনে রাখতে পারো 2 8 18 32। এরপর দেখো হাউ টু ফাইন্ড অ্যাটমিক মাস অফ অ্যাটম। প্রথমে তোমরা কি করবে, 20 থেকে মানে ক্যালসিয়াম পর্যন্ত এটা তোমাদের মাস্ট মুখস্থ রাখতেই হবে, কিন্তু ফার্স্ট 20 এলিমেন্টস যেটা রয়েছে এটা তোমাদের মনে রাখতে হবে। হাইড্রোজেন থেকে শুরু করে তোমাদের ক্যালসিয়াম পর্যন্ত এই ফার্স্ট 20টা অ্যাটমের তোমাদের পরমাণু ক্রমাঙ্ক এবং অ্যাটমিক মাস কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা একটা পরমাণু কি করে অ্যাটমিক মাস বের করব আমাদের জানতে হবে। দেখো অ্যাটমিক মাস বের করার আগে পরমাণু ক্রমাঙ্ক কিভাবে বের করব, ইলেকট্রন সংখ্যা কি করে বের করব, এগুলো আমরা একটু শিখি, তারপরে অ্যাটমিক মাসে যাব। পরীক্ষার কোশ্চেন নিয়ে আমি ডিসকাস করছি, একটা এক্সাম্পল দিই তোমাদের। একটা এক্সাম্পল হচ্ছে ধরো সোডিয়াম পরমাণু রয়েছে, তাহলে সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত, 11। একটা সোডিয়াম আয়ন রয়েছে, সোডিয়াম প্লাস, একটা রয়েছে অক্সিজেন আয়ন রয়েছে -2। এবার তুমি এখান থেকে বলো প্রোটন সংখ্যা কত, সোডিয়ামের প্রোটন সংখ্যা কত, সোডিয়ামের প্রোটন সংখ্যা প্রথম প্রথম সবাই শোনো। হ্যাঁ, প্রথম 11ই আছে। 11। সোডিয়াম প্লাসের প্রোটন সংখ্যা সেটাও 11। 11। অক্সিজেনের প্রোটন সংখ্যা 8। 8। এটা হলো প্রোটন সংখ্যা, যেটা নিচে থাকবে সেটা হচ্ছে প্রোটন সংখ্যা, এটা আমরা বের করতে অলরেডি শিখেছি। ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা কি করে বের করবো দেখো, মনে রাখবে যে কোনো নিউট্রাল অ্যাটমে, নিউট্রাল বলতে যার চার্জ নেই,
ধরো সোডিয়াম, পটাশিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, এগুলো হচ্ছে কি সব নিউট্রাল, এদের মাথায় কোনো চার্জ নেই। যদি মাথায় চার্জ থাকে সেটাই কিন্তু আয়ন হয়ে যায়, সেটা আয়ন। যেমন এখানে সোডিয়াম প্লাস, এটা একটা আয়ন। অক্সিজেন মাইনাস, এটাও কিন্তু আয়ন। বাট সোডিয়াম দেখো, এটা কিন্তু নিউট্রাল অ্যাটম, এটা কিন্তু চার্জ নয়। তাহলে যে কোনো যদি চার্জ যদি না হয়, অর্থাৎ নিউট্রাল হলে যতগুলো প্রোটন থাকবে ঠিক ততগুলোই ইলেকট্রন থাকবে। সোডিয়ামের তাহলে যতগুলো প্রোটন রয়েছে ততগুলোই কিন্তু ইলেকট্রন থাকবে। সোডিয়ামের যতগুলো প্রোটন রয়েছে ততগুলোই কিন্তু ইলেকট্রন থাকবে। কারণ কি, সোডিয়াম হচ্ছে নিউট্রাল, কারণ এর মাথায় কোনো চার্জ নেই। এখানে সোডিয়াম প্লাস হয়েছে দেখো, তাহলে সোডিয়াম প্লাস হয়েছে তার মানে কি, এ একটা ইলেকট্রন কিন্তু ত্যাগ করেছে। তাহলে এর ক্ষেত্রে যটা ইলেকট্রন ত্যাগ করবে ততকে মাইনাস করতে হবে। তাহলে কত হলো? 10। তাহলে সোডিয়াম প্লাসের ইলেকট্রন সংখ্যা কত হলো? 10। কারণ কি, ও একটা ইলেকট্রন ত্যাগ করেছে। অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা কত হবে? অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা, অক্সিজেন দুটো ইলেকট্রন ত্যাগ করেছে, সরি দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করেছে। এখানে কিন্তু দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করেছে, মানে গ্রহণ করেছে, তাহলে ইলেকট্রন সংখ্যা ওর বেড়ে যাবে। এমনি অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা কত? নিউট্রাল যদি থাকে তাহলে অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা কত? 8 হবে স্যার। 8 হবে, কারণ যতগুলো প্রোটন ততগুলো ইলেকট্রন থাকে, এটা নিউট্রাল পজিশনে। বাট যখন আয়ন হয়ে যাচ্ছে তাহলে দেখো এই দুটো ইলেকট্রন এক্সট্রা কিন্তু গ্রহণ করেছে, তাহলে এখন এর ইলেকট্রন সংখ্যা কত হয়ে যাবে? আগে থেকে 8 ছিল, দুটো কিন্তু আরো গ্রহণ করেছে, তাহলে এর ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা কত যাবে? 10 হয়ে যাবে। এইভাবে ইলেকট্রন সংখ্যা বের করে। এই যে দুটো পরমাণু দেখছো, সোডিয়াম প্লাস এবং অক্সিজেন -2, এই দুটোর ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন সংখ্যা দেখো সমান। যদি এলিমেন্টের এরকম দেখো যে ইলেকট্রন সংখ্যা সমান হচ্ছে, তাহলে এদের এদের বলা হয় আইসো ইলেকট্রনিক। আইসো ইলেকট্রনিক, এদের কি বলা হয়? আইসো ইলেকট্রনিক বলা হয়। তাহলে এটা হচ্ছে কি আইসো ইলেকট্রনিক, এরা হচ্ছে পরস্পরের আইসো ইলেকট্রনিক। তাহলে খুবই সহজ, কিন্তু প্রোটন সংখ্যা বের করা, ইলেকট্রন সংখ্যা বের করা খুবই সহজ। যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলো ইলেকট্রন থাকে। কার ক্ষেত্রে? যখন পরমাণুটা নিউট্রাল থাকে। আর যখন সেটা আয়ন হয়ে যায়, যদি পজিটিভ আয়ন হয়, তার মানে সে কি করেছে? ইলেকট্রন ত্যাগ করেছে। তাহলে যতগুলো ইলেকট্রন ত্যাগ করেছে সেটা আমি পরমাণু ক্রমাঙ্ক থেকে বিয়োগ করে দেব, আর যতগুলো ইলেকট্রন গ্রহণ করেছে সেগুলো পরমাণু ক্রমাঙ্কের সাথে যোগ করে দিলে আমরা কি পেয়ে যাব? ইলেকট্রন সংখ্যা পেয়ে যাব। এটা হচ্ছে প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা বের করার নিয়ম। তোমরা একটা বলো, আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি। অ্যালুমিনিয়ামের একটা এক্সাম্পল কর। এখানে বলো প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যা প্রোটন 13 হবে স্যার। 13। ইলেকট্রন সংখ্যা 10। তাহলে দেখো +3 রয়েছে, তার মানে কি ইলেকট্রন বর্জন করেছে। প্লাস চিহ্ন দেখে আবার কেউ গ্রহণ ভাববে না, কিন্তু ইলেকট্রন বর্জন করলে পজিটিভ চার্জ হয়। তাহলে এখানে +3 মানে এই তিনটা ইলেকট্রন কি করেছে? তিনটা ইলেকট্রন কিন্তু বর্জন করেছে। তার মানে এখান থেকে আমরা পেয়ে যাব ইলেকট্রন সংখ্যা 13 থেকে 3 বিয়োগ করতে হবে, তাহলে পেয়ে যাব 10। তাহলে এটা হলো তার ইলেকট্রন সংখ্যা। এবার দেখো অ্যাটমিক মাস আমরা কি করে বের করব? অ্যাটমিক মাস বা পারমাণবিক ভর, এটা বের করার একটা কোনো ফর্মুলা নেই, বাট এমনি রাফলি তোমরা মনে রাখতে পারো। একটা মনে রাখার জন্য একটা ট্রিক বলছি, এটা কোনো ফর্মুলা নয়, এটা কোনো বইতেও পাবে না। অ্যাটমিক মাস বের করার একটা ছোট্টখাটো নিয়ম বলছি, দেখো মনে রাখবে, সব জায়গায় অ্যাপ্লিকেবল নয়। প্রথম 20 অর্থাৎ 20টা এলিমেন্টের ক্ষেত্রে আমরা এটা অ্যাপ্লাই করে দেখতে পারি। অ্যাটমিক মাস কিভাবে বের করব? অ্যাটমিক মাস সমান হচ্ছে অ্যাটমিক নাম্বার
ইন্টু 2, এটা অ্যাপ্লাই করবে কখন? যখন দেখবে যে অ্যাটমের যে অ্যাটমিক নাম্বার যদি কি হয়, অ্যাটমিক নাম্বার যদি ইভেন হয়, অ্যাটমিক নাম্বার যদি ইভেন হয়, তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি। কিরকম দেখো, হাইড্রোজেনকে বাদ দিয়ে, হাইড্রোজেনের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করবে না। হিলিয়ামের ক্ষেত্রে দেখো, হিলিয়ামের ক্ষেত্রে দেখো, এটা 2 নম্বর পজিশন আছে, দেখো 2 হচ্ছে এর অ্যাটমিক নাম্বার। 2 যদি এর অ্যাটমিক নাম্বার হয়, এটা কি ইভেন নাম্বার? এটা ইভেন নাম্বার হলে কি হবে? এটা ইভেন নাম্বার হলে হিলিয়ামের অ্যাটমিক মাস কত হবে? অ্যাটমিক নাম্বার 2 ইন্টু 2 সমান 4। বেরিলিয়াম এটাও কিন্তু একটা এক্সেপশন, এক্সেপশন গুলো আলাদা করে লেখাচ্ছি, এটাও কিন্তু একটা এক্সেপশন। কার্বনের ক্ষেত্রে দেখো 6, কার্বনের হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 6, তাহলে এটা একটা ইভেন নাম্বার। তাহলে কার্বনের যদি পারমাণবিক ভর বের করি, তাহলে 6 ইন্টু 2 সমান 12। অক্সিজেনের দেখো, অক্সিজেনে কত রয়েছে? 8 পরমাণু ক্রমাঙ্ক। তাহলে অক্সিজেনের পরমাণু ক্রমাঙ্ক যদি 8 হয়, তাহলে এটা একটা ইভেন নাম্বার। তাহলে 8 ইন্টু 2 সমান কি হবে? 16 হবে, 16। তাহলে দেখো হিলিয়াম, কার্বন, অক্সিজেন এরকম আরো কিছু মৌল রয়েছে, ক্লোরিন বাদ দিয়ে 4টা এক্সেপশন রয়েছে, হাইড্রোজেন, বেরিলিয়াম, নাইট্রোজেন, তারপর তোমার ক্লোরিন। এই 4টা বাদ দিয়ে বাকিগুলোর ক্ষেত্রে এটা তোমরা অ্যাপ্লাই করতে পারো। যে যদি ইভেন নাম্বার হয় অ্যাটমিক নাম্বারটা, পরমাণু ক্রমাঙ্ক যদি ইভেন নাম্বার হয়, তাহলে সেটাকে 2 দিয়ে গুণ করলে আমরা কি পেয়ে যাব? অ্যাটমিক মাস পেয়ে যাব। যে কোনো একটা নাও, তাহলে বুঝে যাবে। যেমন নিয়ন, এখানে নিয়ন রয়েছে, নিয়নের অ্যাটমিক নাম্বার কত? 10। তাহলে নিয়নের অ্যাটমিক নাম্বার যদি 10 হয়, 10 একটা ইভেন নাম্বার, তাহলে 10কে 2 দিয়ে গুণ করলে আমরা কি পাবো? 20 পাবো। তাহলে এইভাবে হচ্ছে কি অ্যাটমিক মাস আমরা বের করতে পারবো, যখন কি হবে? অ্যাটমিক নাম্বার ইভেন হবে। এখন প্রশ্ন হচ্ছে, যদি অ্যাটমিক নাম্বার ইভেন না হয়ে অ্যাটমিক নাম্বার অড হয়, তাহলে কি করব? যেমন লিথিয়াম, লিথিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত? লিথিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 3, লিথিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 3, তাহলে এর অ্যাটমিক মাস কত হবে? তাহলে এই ফর্মুলা কি ইউজ করব? 3 ইন্টু 2, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, এক্ষেত্রে +1 করতে হবে। +1 করলে 7 পাবো, +1 করলে আমরা কত পাবে? 7 পাবো। যেমন বোরন, বোরনের পরমাণু ক্রমাঙ্ক 5, তাহলে এটা কি? একটা ওয়ার্ড নাম্বার। তাহলে বোরনের পরমাণু ক্রমাঙ্ক 5 যদি একটা ওয়ার্ড নাম্বার হয়, তাহলে এর ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করবো এরকম ভাবে, 5 গুণিত 2 +1 সমান 11। তাহলে এইভাবে আমরা অ্যাটমিক মাস বের করব। তাহলে অ্যাটমিক মাস বের করার এই দুটো মেথড তোমরা অ্যাপ্লাই করতে পারো। এগুলো কোনো বইতে নেই বা এটা কোনো সিদ্ধান্তও নয়, এটা জাস্ট মোটামুটি 20 থেকে মনে রাখার একটা উপায়। যে যদি অ্যাটমিক নাম্বার দেখো ইভেন, জোড় সংখ্যা দেখো, তাহলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে, এই মেথডটা তোমরা অ্যাপ্লাই করবে, জাস্ট 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবে। আর যদি দেখো যে পরমাণু ক্রমাঙ্কটা অড নাম্বার হচ্ছে, বিজোড় সংখ্যা, তাহলে সেক্ষেত্রে কি করবে? অ্যাটমিক নাম্বারকে 2 দিয়ে গুণ করার পর তার সাথে আবার +1 করতে হবে, তাহলে এটা পাবে। স্যার এক্সেপশন কটা বলে দিন, মানে চারটে এক্সেপশনটা কি বলে হবে দিই। শুধু? এক্সেপশন হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেনের যেটা পরমাণু ক্রমাঙ্ক সেটাই ওর পারমাণবিক হাইড্রোজেনের ক্ষেত্রে নর্মাল যেটা হাইড্রোজেন আমরা, তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে এটা এক্সেপশন। কিন্তু তারপর আরেকটা এক্সেপশন হচ্ছে বেরিলিয়াম, এই যে 4 নম্বর পজিশনে দেখো, 4 নম্বর পজিশনে যে বেরিলিয়াম রয়েছে, বেরিলিয়াম তাহলে কি হওয়া উচিত ছিল? কত? 4 গুণিত 2 8 হওয়া উচিত ছিল বেরিলিয়াম, কিন্তু বেরিলিয়ামের দেখবে পারমাণবিক ভর হচ্ছে 9, তাহলে এটা একটা এক্সেপশন। ক্লোরিনের দেখো 17 হচ্ছে কি এর পরমাণু ক্রমাঙ্ক,
তাহলে 17 কি অড নাম্বার, তাহলে হওয়া উচিত 17 কিন্তু 2 প্লাস 1 সমান সমান কত 35 হওয়া উচিত ছিল, কিন্তু দেখবে এর পারমাণবিক ভর হচ্ছে 35.5। এগুলো হচ্ছে এক্সেপশন। নাইট্রোজেনের দেখো, নাইট্রোজেনের 7 পরমাণু ক্রমাঙ্ক, তাহলে হওয়া উচিত ছিল কত, কত হওয়া উচিত ছিল 7 গুণিত 2 প্লাস 15 1 সমান সমান 15 হওয়া উচিত ছিল, হুম কিন্তু 15 নয়, এর 14 এক্সেপশন হচ্ছে এটা 14 হবে। এই চারটা হচ্ছে এক্সেপশন। হ্যাঁ স্যার আর্গানো একটা এ তারপর দেখো, এবার একটা কোশ্চেন বলি, পরীক্ষার কোশ্চেন। কোন একটা এলিমেন্টের অ্যাটমিক মাস দেওয়া আছে, অ্যাটমিক মাস দেওয়া আছে, আমি তোমাদের এগুলো ধরে ধরে শেখাচ্ছি কিন্তু, কারণ এগুলো থেকে পরীক্ষায় এসছে বলে স্কিপ করতে পারি না আমি। অ্যাটমিক মাস দেখো, কোন একটা এলিমেন্টে অ্যাটমিক মাস দেওয়া আছে 36, 36 দেওয়া আছে অ্যাটমিক মাস। তারপর জিজ্ঞেস করেছে প্রোটন সংখ্যা কত হবে, জিজ্ঞেস করেছে প্রোটন সংখ্যা কত হবে, ইলেকট্রন সংখ্যা কত হবে এবং নিউট্রন সংখ্যা কত হবে জিজ্ঞেস করেছে। অ্যাটমিক মাস দেওয়া আছে 36, অ্যাটমিক মাস 36 দেওয়া আছে, তার মানে এটা জোড় সংখ্যা বেরিয়েছে। তাহলে অ্যাটমিক মাসকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 36কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা কত পাবো, পরমাণু ক্রমাঙ্ক পাবো না 18। আমরা যেমন 18কে 2 দিয়ে গুণ করে কি পাচ্ছিলাম, পারমাণবিক ভর পাচ্ছিলাম। তাহলে পারমাণবিক ভরকে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে তো আমরা কি পেয়ে যাব, পরমাণু ক্রমাঙ্ক পেয়ে যাব। এটা কি পরমাণু ক্রমাঙ্ক, অর্থাৎ অ্যাটমিক নাম্বার। বোঝা গেছে, এটুকু বোঝা গেল কিনা? পারমাণবিক ভরকে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা কি পাবো, অ্যাটমিক নাম্বার পাবো তো। হ্যাঁ স্যার। কারণ অ্যাটমিক নাম্বারকে 2 দিয়ে গুণ করে আমরা পারমাণবিক ভর পাচ্ছিলাম, এখানে উল্টোটা করেছি, পারমাণবিক ভর দেওয়া আছে, তাহলে পারমাণবিক ভরকে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে আমরা অ্যাটমিক নাম্বার পেয়ে যাব। অ্যাটমিক নাম্বার যদি পেয়ে যাই, তাহলে যেটাই অ্যাটমিক নাম্বার হয় সেটাই কি হয়, প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা হয়। অ্যাটমিক নাম্বার মানে কি, পরমাণু ক্রমাঙ্ক, পরমাণু ক্রমাঙ্ক, যেটা অ্যাটমিক নাম্বার হয় সেটাই হচ্ছে প্রোটন সংখ্যা, সেটা হচ্ছে প্রোটন সংখ্যা। তাহলে প্রোটন কতগুলো হবে, 18টা। আবার আমরা জানি যতগুলো প্রোটন থাকে ততগুলো কত কি থাকে, ইলেকট্রন থাকে। ইলেকট্রন। ইলেকট্রন কত হবে, 18টা। এবার বের করো নিউট্রন, নিউট্রন কত হবে, নিউট্রন কত হবে, আমরা জানি কি অ্যাটমিক মাস সমান সমান হচ্ছে নিউট্রন প্লাস প্রোটন। তাহলে নিউট্রন কত হবে, নিউট্রন হবে অ্যাটমিক মাস মাইনাস প্রোটন। অ্যাটমিক মাস দেওয়া আছে 36, সংখ্যা কত দেওয়া আছে আমরা বের করলাম 18টা প্রোটন, তাহলে 18 দেব, তাহলে হলো 18। তাহলে দেখো প্রোটন সংখ্যা 18 পেলাম, ইলেকট্রন সংখ্যা 18 পেলাম, নিউট্রন সংখ্যা কত পেলাম, 18 পেলাম। তাহলে এটা হচ্ছে কি 18 মানে কি আর্গন। তাহলে এভাবে কিন্তু করতে হবে তোমাদের, পরীক্ষায় এগুলো কোশ্চেন এসছে, এগুলো জানলে তাহলে তোমরা করতে পারবে।
ইলেকট্রনিক কনফিগারেশনটা পরের দিনে আবার করাবো। আজকে কিছু কোশ্চেন অ্যান্সার আমরা দেখে নিই, তাহলে আমাদের একটা আইডিয়া হবে কি ধরনের কোশ্চেন আছে। পরের দিন ইলেকট্রনিক কনফিগারেশন এবং বাকিটা শেষ করে দেবো। ইলেকট্রনিক কনফিগারেশন আজকে যদি শুরু করি, পরের দিন আবার বোঝাতে হবে, কারণ এটা হচ্ছে কানেক্টেড তো একে অপরের সাথে। কাজে ইলেকট্রনিক কনফিগারেশন শুরু করলে সেটা পুরোপুরি কমপ্লিট করেই ছাড়তে হবে, নাহলে আবার ভুলে যাবে। কার জন্য ইলেকট্রনিক কনফিগারেশন আমরা পরের দিনে করব। ইলেকট্রনিক কনফিগারেশন থেকে অনেকগুলো কোশ্চেন পরীক্ষায় তোমাদের এসছে, তো ইলেকট্রনিক কনফিগারেশনটাও কিন্তু ভালো করে পড়তে হবে। এটা পরের দিন শুরু করব, কারণ আজকে শুরু করলে আবার কমপ্লিট না করলে আবার পরের দিন আমাকে প্রথম থেকেই শুরু করতে হবে, যার জন্য ইলেকট্রনিক কনফিগারেশন আমি আজকে শুরু করছি না। বরং তোমরা কিছু কোশ্চেন আনসার দেখে নাও, তাহলে একটা আইডিয়া তোমাদের চলে আসবে। তোমরা দেখতে পাচ্ছ না, একটু জানাবে। হ্যাঁ দেখা যাচ্ছে স্যার। এবার বলো, প্রথম কোশ্চেনটা একটু লক্ষ্য করো। জেনারেলি দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম কনসিস্ট অফ, পরমাণু, প্রোটন, নিউট্রন। পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে? প্রোটন, নিউট্রন, প্রোটন, ইলেকট্রন, ইলেকট্রন, নিউট্রন। প্রোটন কি নিউট্রন। হবে অ্যান্সার? প্রোটন, নিউট্রন। হবে স্যার। আরআরবি যেই 2014 তে এসেছে। ইন দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম ফাউন্ড, সেম টাইপ Proton অফ found. কোশ্চেন। প্রোটন, একই কোশ্চেন স্যার। নিউট্রনও তো থাকে নিউক্লিয়াসে। সেম কোশ্চেন প্রোটন আর আরো এসছে, নিউট্রন। রিপিটেড কোশ্চেন গুলো নিয়ে নি, এক একটা হয়তো থেকে গেছে। ইজ ইলেকট্রিক্যালি নিউট্রাল অ্যান্ড উইকলি মাইক্রো অ্যাটম, এদের মধ্যে সব ইলেকট্রিক্যালি নিউট্রাল কোনটা? Neutron. নিউট্রন স্যার। নিউট্রন। নিউট্রন নিউট্রন নিউট্রন। নিউট্রন তাহলে হচ্ছে ইলেকট্রিক্যালি নিউট্রাল। তারপর দেখো, দ্য ইকুইভ্যালেন্ট অ্যান্টিপার্টিকেলস অফ ইলেকট্রন আর, Is positron. ইলেকট্রনের অ্যান্টিপার্টিকেল, পজিট্রন। তাহলে তাহলে কি আনসার হবে? পজিট্রন। বিভিন্ন পরীক্ষায় এটাই বেশি জিজ্ঞেস করে, পজিট্রনটাই বেশি জিজ্ঞেস করে। এনটিপিসি 2017 তে এসছে। হোয়াট ইজ অ্যান ইলেকট্রন? এ সাবঅ্যাটমিক পার্টিকেলস উইথ এ নেট চার্জ দ্যাট ইজ নিউট্রাল। ইলেকট্রনের চার্জ কি নিউট্রাল? কখনোই না। নেগেটিভটা হবে স্যার, নেগেটিভটা হবে। পজিটিভটা হবে না, তাহলে নেগেটিভটা হবে আনসার। জিরোটা হচ্ছে নিউট্রনের জন্য। এটা এনটিপিসি 2016 কোশ্চেন। হু ডিসকভার দ্য ইলেকট্রন? জে থমসন। জে থমসন। Who among the following discovered the electron? Same question, repeated question. Subatomic particles which have opposite properties from normal subatomic particles are known as অ্যান্টিপার্টিকলস। antiparticles. Antiparticles, yes. Antiparticle. Who discovered the word atom? Atom কথাটা কে ডিসকভার করেছিলেন? Rutherford. ওইখানে রাদারফোর্ড তো নেই, অপশনই নেই তাহলে। না, অপশন রাদারফোর্ড নেই। ডাল্টন, স্যার বর্নার, ডেমোক্রেটাস। ডেমোক্রিটাস, এক্স্যাক্টলি। ডেমোক্রিটাস কি করেছিলেন? অ্যাটম শব্দটি ডিসকভার করেছিলেন। ডেমোক্রিটাস গ্রিক ফিলোসফার। An electron has a negative charge. ইলেকট্রনের চার্জ 1.6 × 10⁻19 কুলম, ডি নাম্বার। -19 কুলম। প্রোটনের হলে এখানে প্লাস থাকতো। আরআরবি গ্রুপ ডি তে 2018 তে এই কোশ্চেনটা এসেছিল। দেখো, নিউট্রন ইজ প্রেজেন্ট ইন অল অ্যাটমস এক্সেপ্ট,
হাইড্রোজেন, হাইড্রোজেন। হাইড্রোজেনে কোনো নিউট্রন থাকে না, কারণ কি? হাইড্রোজেনের সংকেত 1 বললাম 1 H1 1 1H1। তাহলে এটা হচ্ছে কি পরমাণু ক্রমাঙ্ক অর্থাৎ অ্যাটমিক নাম্বার। এটা হচ্ছে কি অ্যাটমিক মাস, মানে প্রোটন প্লাস নিউট্রন। তাহলে প্রোটন তো একটা আছেই, তাহলে নিউট্রন কি 0, নিউট্রন হচ্ছে 0। Subatomic particles. which is not a subatomic particles, নিচের Xenon. কোনটা সাবঅ্যাটমিক পার্টিকেলস না। তাহলে নিউট্রন, প্রোটন, ইলেকট্রন এগুলো সবই হচ্ছে সাবঅ্যাটমিক পার্টিকেলস, বাট Xenon তো জেনন একটা কোনো সাবঅ্যাটমিক Xenon পার্টিকেলস element. নয়, জেনন একটা এলিমেন্ট। আরআরবি গ্রুপ ডি 2018 তে কোশ্চেনটা এসেছিল। তারপরে দেখো which of the following is not true about atoms, অ্যাটম সম্বন্ধে নিচের কোন কথাটি সত্য নয়? নট ট্রু, এই যে ট্রু এবং নট ট্রু এই কথাটা পরীক্ষায় আনসার করার সময় খুব খেয়াল করবে, খুব ভুল হয় এটা। ইজ নট ট্রু লেখা থাকবে, তুমি হয়তো আনসার করার সময় ট্রু ভেবে ট্রু আনসারটা করে আসবে। তাহলে এটা পরীক্ষার সময় কিন্তু খেয়াল রাখবে যে নট ট্রু বলছে নাকি ট্রু বলছে। সত্য নয়। স্যার প্রথমটা atoms of two element are not, oh, atoms of two elements are same, দুটো yes sir, এলিমেন্টস এ অ্যাটম কখনোই একই Same হতে হয় না। পারে না, এটা ঠিক। তাহলে আনসার হবে এ। স্যার বি এর পয়েন্টটা একবার বলুন। দে অকার ইন দ্য অর্ডার অফ 10 to the power 10 to the minus power 10। -10, এটা অ্যাকচুয়ালি লেখা হবে 10 to the power -10 মিটার, যেটা লেখালাম একটু আগে ক্লাসের আচ্ছা শুরুতে আমি আচ্ছা, এটা ডিসকাস করেছিলাম। হ্যাঁ ঠিক আছে স্যার। atoms are very small in size, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। the atoms of an element of the same in all state, এটাও ঠিক আছে, তাহলে এটাই ঠিক নয়। protons have positive charge, 1.67 10 to the power -27 কেজি। তাহলে এটাই হবে কেজি কুলম্ব, কুলম হবে। চার্জের কুলম্ব। এরপর দেখো who was the first to use cathode ray, ক্যাথোড রে Cathode ray, এক্সপেরিমেন্ট, এখান থেকে কিন্তু ইলেকট্রন আবিষ্কারের গল্পটা শুরু হয়েছিল, ক্যাথোড রে Rutherford, এক্সপেরিমেন্ট। তাহলে এটা কি হবে? ইলেকট্রন বললাম, তাহলে জে থমসন। থমসন। কেন স্যার? স্যার ক্যাথোড রে স্যার ক্যাথোড রে রাদার একটা সেই ক্রুক্স না কার নাম ছিল না স্যার ক্যাথোড রে? না থমসন। রাদারফোর্ডের যেটা বললে তুমি, সেটা হচ্ছে তোমার ওটা গোল্ড প্লেটের পরীক্ষা। স্বর্ণ চাকরি পরীক্ষাটা। নিউক্লিয়াসের যে আবিষ্কার সেটা হচ্ছে রাদারফোর্ডের দ্বারা, ওটা হচ্ছে গোল্ড প্লেট যে এক্সপেরিমেন্ট ছিল সেই এক্সপেরিমেন্ট পরের দিন আমি পড়াবো অ্যাটমিক মডেল পড়াতে গিয়ে। স্যার ক্যাথোড রেটা ওই বিজ্ঞানী উইলিয়াম ক্রুক্স তো করেছিল 1878 এ। ক্যাথোড রে, হ্যাঁ ইউজ এ ক্যাথোড ক্যাথোড রে, হ্যাঁ ওই যেটা ওই আরে ওই ম্যাগনেট নিয়ে আর আলোর যে পরীক্ষাটা। না না, তারপরেই তো থমসন। তারপর থমসন তো ইলেকট্রনটা ডিসকভার করেছিল ওর উপরে আরো ডিসকাশন করে। তুমি কি বললে আবার বলো। বলছিলাম যে ক্যাথোড রশ্মির ওই যে এক্সামটা ওটা মানে এক্সপেরিমেন্টটা ওইটা উইলিয়াম ক্রুক্স করেছিল তো 1878 এ। জে থমসন সিআরটি ক্যাথোড রে টিউব যেটা ব্যবহার করেছিল, এটা হ্যাঁ স্যার খুবই ওটা একটা জে থমসনই হবে। জে থমসন হবে ওটা। হুম। তারপরে কোশ্চেনটা দেখো, রাদারফোর্ড অ্যাটমিক মডেল ডাজ নট ডেসক্রাইব, অ্যাটমিক মডেল যেহেতু পড়ানো হয়নি কাজে এটা এখন তোমরা করতে পারবে না। এটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেলের মানে সীমাবদ্ধতা থেকে একটা কোশ্চেন এসছে, এটা আনসার হবে স্টেবিলিটি অফ অ্যাটম, বাট এটা এখন করতে পারবে না যতক্ষণ না মডেলটা আমি পড়াবো। বাই হোয়াট ফর্মুলা ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রনস দ্যাট ক্যান বি অ্যাকোমোডেটেড ইন অ্যান অ্যাটম অরবিট, একটা ইলেকট্রনের একটা 2n পরমাণুর
কক্ষে যে ইলেকট্রন কতগুলো থাকবে সর্বোচ্চ, সেটা কোন সূত্র থেকে আমরা বের করতে পারি? 2n স্কোয়ার ফর্মুলা থেকে। ইন রাদারফোর্ড অ্যাটমিক মডেল আলফা পার্টিকেলস আর প্রজেক্টেড অনটু, এটা হচ্ছে গোল্ড Gold. প্লেট এক্সপেরিমেন্ট, এটা পরে Gold. আমি পড়াবো। এটাও রাদারফোর্ডের আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট থেকে কোশ্চেন এসছে। রাদারফোর্ডের পরমাণু মডেল পড়লে তারপরে বুঝতে পারবে এটা। The elements given below is the smallest in size. এদের মধ্যে সব থেকে ছোট সাইজ কার? বোঝার মতো কোশ্চেন। স্যার ভুলে গেছি পিরিয়ডিক টেবিলের ওই সেই এগুলো। সবার বাইরের কক্ষপথে কটা করে ইলেকট্রন? 10টা করে ইলেকট্রন আছে, কিন্তু অ্যালুমিনিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 13। তার জন্য ওর ইলেকট্রন সংখ্যা 10, কিন্তু প্রোটন সংখ্যা বেশি থাকার জন্য ওর সাইজটা ছোট হবে। তাহলে অ্যান্সার কি হবে? অপশন সি কি স্যার, বলছিলে অপশন বলো? সি। অপশন সি হবে স্যার। অপশন সি হবে রাইট অ্যান্সার, একদমই তাই। দেখো সোডিয়াম প্লাস মানে কি? কটা ইলেকট্রন রয়েছে বলো? সোডিয়াম প্লাস মানে কি? ইলেকট্রন সংখ্যা কতগুলো? 10টা। 10টা হচ্ছে ইলেকট্রন। ম্যাগনেসিয়াম প্লাস 2, ইলেকট্রন এখানেও কিন্তু 10টা। অ্যালুমিনিয়াম প্লাস 3, তার মানে এখানেও ইলেকট্রন সংখ্যা কটা রয়েছে? 10টা রয়েছে। 10, তিনটে ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা কিন্তু 10। কিন্তু দেখো সোডিয়ামের প্রোটন সংখ্যা 11টা, এটা হচ্ছে প্রোটন সংখ্যা। এই হচ্ছে দেখো ম্যাগনেসিয়ামের প্রোটন সংখ্যা কত? 12টা। অ্যালুমিনিয়ামের প্রোটন সংখ্যা কত? 13টা। 11টা প্রোটন 10টা ইলেকট্রন উপর আকর্ষণ বল প্রয়োগ করছে। এখানে 12টা ইলেকট্রন 10টা ইলেকট্রন উপর আকর্ষণ বল প্রয়োগ করছে। এখানে 13টা প্রোটন 10টা ইলেকট্রন উপর আকর্ষণ বল প্রয়োগ করছে। তাহলে নিশ্চয়ই এই ক্ষেত্রে কি হবে? আকর্ষণ বলটা বেশি হবে। তাহলে এক্ষেত্রে আকর্ষণ বল বেশি হলে ব্যাসটা কি হবে? এখানে কম হবে, ইলেকট্রন গুলোকে নিজের দিকে বেশি টেনে রাখবে। তাহলে কি হবে? পরমাণুর সাইজটা কি হবে? ছোট হবে। কারণ কি? প্রোটন হচ্ছে পজিটিভ, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ। তাহলে এক্ষেত্রে 13টা প্রোটন কি করছে? 10টা ইলেকট্রনকে নিজের দিকে টেনে রেখেছে। তাহলে এক্ষেত্রে বেশি ফোর্স অ্যাপ্লাই করছে, যার জন্য এর সাইজটা কি হবে? ছোট হবে। পরের কোশ্চেনটা দেখো, কেউ কিছু বলছো? ঠিক আছে, আজকে ক্লাস এখান থেকেই, দেখা হবে আবার নেক্সট ক্লাসে। তোমার সবাই বোঝা গেল তো যা বোঝালাম? কারো কোনো অসুবিধা হয়নি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ঠিক আছে। বেশ, ঠিক আছে তাহলে। ওকে স্যার।